অনেক প্রাসাদোপম বাড়ি দেখেছেন, আরো একটা দেখাই। এই কলকাতা থেকে কিছুটা দূরে এই সোনারপুরে বিরাট গেট, তার উপরে আলিশান একেবারে এই অট্টালিকা। এটা কোনো শিল্পপতির নয়, একজন তৃণমূল কর্মী। তবে বাড়ি নিয়ে কোনো খবর নয়, খবর হচ্ছে ওই তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার, তার সালিশি সভা। সে জমি বিবাদ হোক বা পারিবারিক বিবাদ, জমি দখল, সমস্ত ক্ষেত্রে নাকি তিনি সালিশি সভা বসাতেন, বাড়ির মহিলাদের ডেকে শিকলে বেঁধে নির্যাতন করতেন এবং সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতে এইভাবেই তিনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন বিরাট, এবং জমি দখল করেই নাকি এই বাড়ি, এই প্রাসাদোপম বাড়ি। অভিযুক্তর আগে বক্তব্য দেখাবো। আমাদের বিচার ডেকেছিল বাড়িতে, বাড়ি ডাকলে এবার আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে। এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে। তাই না বলে ও ধুমকি দিচ্ছিল, সেই কারণেই আমরা গিয়েছিলাম। ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে, ওর ওখানে ছোট এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে, চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এত বিরাট সাম্রাজ্য, তারপরে এইরকম অভিযোগ কি করে, কার হাত মাথায় আছে? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কর্মী, তার পিছনে শাসক দলের হাত রয়েছে এবং এলাকার কোনো রকম সমস্যা হলে, এমনকি পারিবারিক কোনো সমস্যা হলে সে সালিশি সভা বসাতেন। শুধু সালিশি সভা বসাতেন না, সেখানে রীতিমতো শিকল দিয়ে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে এবং স্থানীয় মানুষজন বলছেন তার এই প্রতিপত্তির পিছনে রয়েছে অবৈধভাবে এই জমি বিক্রি। বিভিন্ন সময় জমির দালালি করতেন তিনি এবং বেশ কয়েক বছর ধরে তিনি তৃণমূলে কর্মী হিসেবে এলাকায় পরিচিত এবং তারই সুযোগ নিয়ে বিভিন্ন যে দপ্তর রয়েছে, বিএলআরও দপ্তর, সোনারপুর থানা, এই সব দপ্তরে তার সঙ্গে খুব দহরম মহরম রয়েছে। আর সেই কারণেই তিনি এলাকায় সালিশি সভা বসাতেন। বিভিন্ন কোনো রকম সমস্যা হলেই তার কাছে যেতে হবে এমনটাই তিনি নিদান দিতেন। সব ঠিক আছে, বিএলআরওর সঙ্গে দহরম মহরম রয়েছে, সে জমি দখল থেকে আরম্ভ করে সবকিছু হতে পারে, কিন্তু এই যে সালিশি সভা বসাতেন, সালিশি সভায় এইরকম ভাবে অত্যাচার করতেন, এরকম অভিযোগ, তাতে কেউ অভিযোগ দায়ের করেনি, কেউ অভিযোগ জানাননি নাকি? এখানেও সেই জামাল উদ্দিন, সেই জয়ন্ত সিং এর মতোই একেবারে মুখে কুলু পেটে থাকতেন, আতঙ্কে ভয়ে কি না কি করে দেবেন সাধারণ মানুষ। একদমই অয়নদা, যেটা অভিযোগ করা হচ্ছে যে থানায় গেলে, থানায় যখন যাওয়া হতো তখন গেলে এই জামালের নাম করে দেওয়া হতো। যদিও পুলিশের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনা যদি থানা পর্যন্ত এসে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু থানায় তারা এসেছিলেন না আসেননি সেটাই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ এই মহিলা নিজেও কোনো রকম কাগজ তিনি দেখাতে পারেননি। যদিও আজকের বিজেপি নেতৃত্ব এসেছিলেন, তার কাছে তিনি অভিযোগ করেছেন যে থানায় গেলেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তী সময়ে অগ্নিমিত্রা পাল এবং এই নির্যাতিতা মহিলা তিনি থানায় গিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে এলাকার বিভিন্ন ধরনের জমি অবৈধভাবে তার নিজের নামে করে নেওয়া, একটা মালিক অন্যের নামে জমি নিজের নামে করে নিয়ে এই জমি বিক্রি করতেন তিনি এবং এলাকার কোনো রকম সমস্যা। অভিযোগ অনেক, কিন্তু জামাল উদ্দিন অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুদের মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। আর পুরো তৃণমূলের দিকে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক। পাল্টা কুণাল ঘোষ কি বললেন দেখুন। জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়।
তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না, কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। সবটাই মানুষের যন্ত্রণা সমস্যার খবর, কিন্তু তার মধ্যে সত্যিকারের সমস্যা দেখুন। এই যে স্কুল, এটা হচ্ছে যে এলাকা কেশপুরের পালংপুর প্রাথমিক স্কুল, সেই স্কুলের অবস্থা দেখুন, ভাঙা চোরা। এখানে মানে পা রাখাই তো যাবে না, একটা পাখাও রয়েছে, ফ্যানও রয়েছে, সেই ফ্যানের অবস্থা দেখুন, চাঙড় ভেঙে ভেঙে একেবারে শেষ করে দিয়েছে স্কুলটাকে। তার বদলে নদী পাড়ের মন্দিরে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট শিশুদের। এই নদী পাড়ে ক্লাস নিয়েও অভিভাবকদের একটা ভয় আছে, আশঙ্কা আছে, যেহেতু নদী পাশেই। একটু অভিভাবকরা কি বলছেন দেখুন। এর তো অবস্থা খারাপ, এই জন্যই তো বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে চাইছে না। গার্জিয়ান পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে। আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠালে? হ্যাঁ, আমরা আতঙ্কিত। আমার নিজের বাচ্চা পড়ছে। কি চাইছেন এখন? এখন চাইছি এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না। এই রকম অভিভাবকরা এই রকম স্কুলে আর ছবি পড়ুয়া পাঠাতে চাইছেন না, সন্তানদের পাঠাতে চাইছেন না। মন্দিরে স্কুল হচ্ছে। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কতদিন ধরে এইরকম অবস্থা? কাউকে কি জানানো হয়েছে? প্রাথমিক শিক্ষকরা, প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা সংসদে জানিয়েছেন? একদমই অয়ন্তা, দেখো এই স্কুলটি চলছে প্রায় বিগত 1 বছর ধরে। এইভাবেই এই অবহেলার মধ্য দিয়ে, এই বেহাল অবস্থার মধ্য দিয়ে কিন্তু স্কুল চালাতে হচ্ছে স্কুলের শিক্ষকদের। তাদের অভিযোগ যে বিভিন্ন গত 1 বছর ধরে তারা কিন্তু শিক্ষা দপ্তরে এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও প্রশাসনকে জানানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত এই বেহাল দশা কাটাতে পারেনি প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিকরা। যার ফলে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে স্কুলের পাশেই যে হরি মন্দির রয়েছে, সেই হরি মন্দিরে ক্লাস করাতে হচ্ছে পড়ুয়াদের। এই স্কুলে প্রায় 80 জন পড়ুয়ার সংখ্যা। আমরা কি ডিআইএসআই তাদের সঙ্গে কোনোভাবে কথা বলতে পেরেছিলাম? তারা কি কিছু বলছেন, আশ্বাস দিচ্ছেন? কারণ এখানে এই পড়ুয়ারা যদি না পড়তে দিতে আসেন অভিভাবকরা, তাহলে তো তারা শিক্ষাও পাবে না। একেবারে অয়ন্দা, আমরা যোগাযোগ করেছিলাম এই কেশপুরের ব্লকের যে ব্লক উন্নয়ন আধিকারিক রয়েছেন, যিনি বিডিও রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তিনি বিষয়টি জানেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে গতকাল তিনি সেই স্কুলে গিয়েছিলেন, এই স্কুল পরিদর্শন করে এসেছেন এবং তিনি প্রপোজাল রেডি করছেন। উন্নয়নের যে প্রপোজাল, সেই প্রপোজাল তিনি রেডি করে জেলায় পাঠাবেন এবং জেলা থেকে অনুমোদন। আমরাও আশা করি যে বিডিও পরিদর্শনে গিয়েছিলেন, বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন এবং এই স্কুলটাকে ফিরিয়ে দেবেন নিশ্চয়ই পড়ুয়াদের কাছে। প্রধান শিক্ষক কি বলছেন, আর বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। আমি এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি। বলছেন হয়ে যাবে, নাম আছে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিভাবে ক্লাস করাচ্ছেন? জল সব করছে, এখানে আর বসানো যাচ্ছে না। আমাদের ওই সামনে মন্দিরটা যাও আছে, সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে একটা 4টি ক্লাসের একটা বিল্ডিং আমরা চাইছি আর কি। আমি গেছিলাম কাউকে দেখতে, আমি প্রপোজাল করে আমি জেলায় পাঠাচ্ছি। মানে ওরা কতদিনের মধ্যে ব্যবস্থা হবে কিছু? হ্যাঁ, আমি জেলায় একটা স্যাংশনের জন্য পাঠাচ্ছি। জেলা স্যাংশন দিয়ে দিলে আমরা কাজটা করব। এবার চলে যাব চন্দ্রকোনার মনোহরপুর পঞ্চায়েতে একটা আইসিডিএস সেন্টার ঝড়ে চাল উড়ে গেছে। মানে এখানে শিশু মায়ের জন্য রান্না হয়, তারা পড়াশোনা করতে আসে শিশুরা, সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে বেহাল অঙ্গনওয়াড়িতে এই রকম ভাবেই চলছে। এই দেখুন কি অবস্থা। এই রকম ভাবে কখনো এই বাড়িতে রান্না বান্না হয়? কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কতদিন ধরে এই সমস্যার মধ্যে? এলাকার অভিভাবকেরা যেটা দাবি করছেন, প্রায় 10 বছর ধরে এই বেহাল অবস্থা। কোথায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদের পুষ্টিকর খাবারের রান্না হচ্ছে। শুধু তাই নয়, খাবারটুকু যা করে দেওয়া হলেও কিন্তু পঠন পাঠন ব্যাহত। কারণ
পড়ার যে জায়গা সেই জায়গার ছাউনি উড়ে গেছে, সেখানে বৃষ্টি এবং রোদ ঢুকছে, যার ফলে যিনি আছেন ওই কর্মী তিনি দাবি করছেন যে প্রশাসনকে বারবার জানিয়েও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এখন পড়াশোনা বন্ধ 80 রাখা। থেকে 90 জন, যা তথ্য দেখছি আমি, 80 থেকে 90 জন শিশু ও গর্ভবতী মায়ের পুষ্টিকর খাবার তৈরি করার কথা, কিন্তু এই অবস্থায় সিডিপিও কি বলছেন? তারও তো দায়িত্ব রয়েছে। দেখা যাচ্ছে সিডিপিওর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু চন্দ্রকোনা এক যে পঞ্চায়েত সমিতি তার সভাপতির সাথে যোগাযোগ করছিলাম, তিনি অবশ্য বলছেন যে তিনিও দাবি করেছেন যাতে এই আইসিডিএস সেন্টার দ্রুত তার পরিকাঠামো উন্নয়ন করা হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থা করা হয়নি। তবে খুব দ্রুত পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে অবশ্যই আমরাও চাই দ্রুত পরিকাঠামো উন্নয়ন হোক এবং 80 থেকে 90 জন গরিব শিশু, গরিব প্রসূতি তারা খাবার পান এবং পড়াশোনাটা চালাতে পারুক পড়ুয়ারা। অভিভাবক কি বলছেন দেখুন, আর অঙ্গনওয়াড়ি কর্মীরা কি বলছেন দেখুন। বৃষ্টি পড়ছে মাথার উপর থেকে, সূর্যের তাপ লাগছে, রোদ গরম, কোনো ভালো ব্যবস্থা নেই বসার। আর যেখানে রান্না করে দিদিমণি সেখানে উনানে জল উঠে যায়। ভালোভাবে যে বাচ্চারা পড়াশোনা করবে বা বসে শিখবে, যে কিছু যাই শিখাক না কেন, সে শিক্ষার জায়গাটা ভালো নেই। বা সামনে পুকুর আছে, বাচ্চাদেরকে যে ছাড়বো এটাও তো ভয় একটা। এই 16-17 বছর দেখছি কোনো পরিবর্তন হয়নি, এটা এরকমই আছে। উপর থেকে লোক আছে তুলে নিয়ে যায়, সবই শুনছি যে হবে হবে, কিন্তু আজও হয়নি। বাচ্চারা তো দাঁড়াতে পারছে না বৃষ্টিতে জলে। পড়ানো হয় না আইসিডিএস সেন্টারে? না, পড়ানো হয় না। তাহলে খাবার নিতে আসেন শুধু? খাবার দিতে আসি, শুধু খাবারটা নিয়ে চলে যায়। আমরা চাই ঘর হোক, ভালো পরিবেশ হোক, কি বাচ্চাদিকে মানুষ হোক। কিভাবে রান্না করেন বৃষ্টি হলে? ছাতা মাথা দিয়ে ভিজে 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 রান্না করে। জিজ্ঞাস করুন কতদিন নেই এরকম সেট? এরকম বোধ 8-10 বছর হচ্ছে। তিরপল খাটেই করছে? তিরপল এই যে ছিঁড়ে গেছে, জল পড়ছে, সবাইকে বলা হচ্ছে, পঞ্চায়েত প্রধান উপরে সব জায়গায় বলা হচ্ছে, এবং পাবলিক পাড়া পঞ্চায়েত কেউ দেখছেই না আমাকে। এবারে একটা বয়স্ক মানুষ রান্না করছে, কিভাবে রান্না করছে, কিন্তু আমি বোঝাত করলো আমি এসে হাজির হচ্ছি। পড়াশোনা যখন একটু ধরন থাকে তখন বাচ্চাদেরকে চাপ দিয়ে আনি, আবার যখন বৃষ্টি হয় তখন বাচ্চাদেরকে আমাকেই বারণ করতে হয়, আমি নিজেও দাঁড়াতে পাই না। সিডিপিও সাহেবকে বলতে, সিডিপিও সাহেব বলছেন এই দেখছি দেখছি, এই ভিডিও সাহেবকে বলছি এইরকম বলছেন। আমরা বলতে কোথাও কম করি। ভিডিও সাহেব বলছেন যে কোনো সময় আপনারা ভিতরে ঢুকবেন, কিন্তু আমরা কোথাকে যাব বলুন? আমাদেরকে তো সেন্টার ছাড়া বাচ্চার খাবার আমরা তো বন্ধ করতে পারি না। বাচ্চার খাবারের জন্য আমাদেরকে কষ্ট করে করতে হচ্ছে, নিজেদের জীবনে ঝুঁকি নিয়েও আমরা খাবারটা করে যাই। আর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন পদক্ষেপের। ওটা আমরা জানি, আমরা গেছিলাম, দেখতে এসেছি। তো আমি ভিডিও সাহেবকে জানিয়েছি, আমরা জেলাতেও গেছিলাম, কারণ আমরা লিখিত ওখানে দাগ নাম্বার সহ লিখিত করে দিয়ে এসেছি বিল্ডিং এর জন্য। আবার আমি কাল জেলায় যাব, আবার খবর নেব।